সুপ্রভাত বন্ধুগণ। আজ আপনারা অনেকেই জানেন আমি কয়েক বছর ধরে সত্য ইতিহাসের সন্ধান করে চলেছি। কারণ মনুবাদী ঐতিহাসিকরা ইতিহাস বিকৃত করেছে। তারা বৌদ্ধদের সভ্যতাকে নিজেদের সভ্যতা বলে চালাতে চেয়েছে। সেই জন্য তাদের প্রথম পদক্ষেপ হল বৈদিক যুগ। খ্রিস্টপূর্ব ১৫০০ আনুমানিক ১৫০০-এ তারা নাকি অনেক সাহিত্য সৃষ্টি করেছে, বেদ বেদান্ত তাদের লেখা, এই বলে তারা প্রচার করেছে। এবং কেন প্রচার করেছে? তারা প্রমাণ করতে চেয়েছিল যে ভারতীয় সভ্যতা তারাই শুরু করেছে, তার আগে কোনো ভারতীয় সভ্যতা ছিল না। আমরা যদি হরপ্পা সভ্যতার উৎখননের তথ্য না পেতাম তাহলে কিন্তু আমরা ওই মিথ্যাই ডুবে থাকতাম। কিন্তু উৎখননে যখন আমরা হরপ্পা সভ্যতা পেয়েছি তখন বোঝা গেছে যে ভারতীয় সভ্যতা আরো অনেক আগের থেকে চলে আসছে। এটা আমরা যদি দেখি, মেজর ফোর্স 1836 সালে জার্নাল অফ এশিয়াটিক সোসাইটির জুন সংখ্যায় লিখেছেন যে কুক্কচ্ছন্দ বুদ্ধ খ্রিস্টপূর্ব 3010-এ বিদ্যমান ছিলেন। কনকমণি বুদ্ধ 2099 খ্রিস্টপূর্বে বিদ্যমান ছিলেন। কশ্যপ বুদ্ধ খ্রিস্টপূর্ব 1014-তে বিদ্যমান ছিলেন। এবং অশোকের অনুশাসনে, সম্রাট অশোকের অনুশাসনে আমরা এই 3 মুনিরই হদিশ পাই। তাহলে আমাদের সন্দেহ থাকতে পারে না যে গৌতম বুদ্ধকে নিয়ে এই 4 জন বুদ্ধ ঐতিহাসিক চরিত্র। আমরা ঐতিহাসিক চরিত্র হিসাবে 28 জন বুদ্ধকেই ধরে নিতে পারি এবং 24 জন জৈন ধর্মগুরুকে আমরা ধরে নিতে পারি। কারণ ভারতীয় সভ্যতা বহু আগের থেকেই চলে এসছে। এবং যেহেতু এই 4 বুদ্ধকে আমরা ঐতিহাসিক চরিত্র হিসেবে প্রমাণ পাচ্ছি, এমনকি ফাহিয়ান 411 সালে ভারত থেকে যান। গুপ্ত সাম্রাজ্যের দ্বিতীয় চন্দ্রগুপ্ত মারা যান 413 সালে। আর 411 সালে আমাদের ফাহিয়ান ভারত ত্যাগ করেন। তো ফাহিয়ানের বিবরণেও এই 4 জন বুদ্ধের নাম আছে। তাই এরা যে ঐতিহাসিক চরিত্র, এতে আমাদের কোনো সন্দেহ থাকতে পারে না। তাহলে এর মধ্যে 411 সালে ফাহিয়ান দেখে গেছেন যে মথুরা হল বৌদ্ধ ধর্মপীঠ আর যমুনার 2 পারে বৌদ্ধ বিহার ও সংগ্রাম। তাই আমাদের এটা স্বীকার করতে কোনো বাধা নেই যে 411 সাল পর্যন্ত ভারত ছিল বৌদ্ধ রাষ্ট্র, বৌদ্ধ দেশ। তাহলে কিন্তু আগেই বলেছি যে মনুবাদীরা, যার শুরু হয়েছে 8ম শতাব্দীতে, কেরালার শঙ্করাচার্য সূচনা করেছেন উত্তর পশ্চিম ভারতে। আর 8ম শতাব্দীর আগে ভারতের কোথাও ছিল না। আর 8ম শতাব্দীর পরে
একমাত্র উত্তর পশ্চিম ভারত ছাড়া কোথাও ব্রাহ্মণ্যবাদী ধর্ম ছিল না। তাহলে ব্রাহ্মণ্যবাদী ধর্মের সূচনা হয়েছে, সূচনা আগেই বলা যায়, যখন নাকি প্রথম খ্রিস্টাব্দ শতাব্দীতে যখন বৌদ্ধ ধর্ম দুই ভাগে ভাগ হয়ে যায় এবং এই ষড়যন্ত্রের ফলেই, তাদের ষড়যন্ত্র, কিছু ডিগ্রিধারী বামুন আর বহিরাগত ইউরেশিয়ান, এরা একটু সঙ্গে বসে লড়াই করে বৌদ্ধ ধর্মকে দুই ভাগে ভাগ করে দেয় এবং তারা উদ্যোগী হয়ে যে ভাগের সৃষ্টি করে তার নাম হল মহাযান বুদ্ধ ধর্ম। মহাযান বুদ্ধ ধর্মে কি করা হয়? গৌতম বুদ্ধকে অবতার বলে ঘোষণা করা হয়, বৌদ্ধ মূর্তি তৈরি শুরু হয় এবং বুদ্ধের পূজা শুরু হয়। এর আগে যত স্তূপ তৈরি হয়েছে, বিহার তৈরি হয়েছে, তা বুদ্ধের দেহাবশেষ নিয়ে রাখা হয়েছে, কিন্তু তখন থেকে মহাযান বুদ্ধিস্টরা এই গৌতম বুদ্ধের মূর্তি প্রতিষ্ঠা করে মূর্তি রাখা শুরু করে এবং সেটাই ব্রাহ্মণ্য ধর্মের সূচনা বলা যেতে পারে। তারপরে এরা লড়াই করে এই মহাযানী বুদ্ধরাই নিজেদের ব্রাহ্মণ পরিচয় দিয়ে ব্রাহ্মণ্যবাদের সৃষ্টি করে। সেখানে তারা কি করে? ভারতবাসীকে শূদ্র আখ্যা দেয়। যদিও ডিগ্রিধারী বামুনরা যারা এই ষড়যন্ত্রের অংশীদার, তারা নিজেরাও মূল নিবাসী, কিন্তু তারা এই বহিরাগত ইউরেশিয়ানদের সঙ্গে মিলে তাদের স্বার্থের জন্য তারাও কিন্তু বহিরাগত সেজেছে এবং দেশবাসীর উপর যত সব অন্যায় অবিচার চাপিয়ে দিয়েছে। কারণ এই মহাযানী বুদ্ধরা হীনযানী বুদ্ধদের আস্তে আস্তে নিস্তেজ করে দেয় এবং বিভিন্ন জায়গায় বুদ্ধ পীঠ যেখানে ছিল, বুদ্ধ মঠ যেখানে ছিল, সেগুলো মহাযানী বুদ্ধরা অধিকার করে এবং নিজেদের ব্রাহ্মণ পরিচয় দিতে থাকে। এখানে আরেকটি কথা বলি, অষ্টম শতাব্দীর শঙ্করাচার্যকে কেরালার শঙ্করাচার্য আদি শঙ্করাচার্য বলেছে, কিন্তু আমরা যদি ইতিহাস খুঁটিয়ে দেখি তাহলে দেখব যে 4টি হিন্দু মঠ বলে যে প্রচারিত 4টি, সেটিও বৌদ্ধ মঠ এবং কেরালার শঙ্করাচার্যর আগেই এই মঠগুলোতে শঙ্করাচার্য ছিল। তাই শঙ্করাচার্যর শব্দ বুদ্ধরাই শঙ্করাচার্য পদের সৃষ্টি করেছে এবং সেগুলো অধিগ্রহণ করেছে এই চতুর অসত্য এবং ঘৃণা যাদের আশ্রয়, সেই লোকগুলো এগুলো নিজেদের বলে চালিয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ ভারতবাসীকে শূদ্র আখ্যা দিয়ে তাদের উপর অত্যাচার করেছে, নিষ্পেষণ করেছে, বঞ্চনা করেছে। আর তার থেকে অধিক যে সমস্ত বৌদ্ধ মানুষেরা ওদের সংস্রব ত্যাগ করেছে, নিজেদের ব্রাহ্মণ্যবাদী বলে স্বীকার করেনি, তাদের এরা সমাজ থেকে বহিষ্কার করে দিয়েছে। বহিষ্কৃত এসসি এসটিরা বহিষ্কৃত, তারা পঞ্চমা তথাকথিত হিন্দু ধর্মের চতুর্বর্ণের মধ্যে তারা নাই এবং পরবর্তীকালে আস্তে আস্তে এদের অস্পৃশ্য বলে ঘোষণা করেছে। এখন সেইখানে দাঁড়িয়ে
আর ওবিসি, বর্তমানে যে ওবিসি, তারা ওদের সঙ্গে মিলেছিল, তাই ওদের শূদ্র আখ্যা দিয়েছিল। এই অবস্থায় ভারতের ইতিহাস জানতে হলে এই সমস্ত কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে যে এই সমস্ত কথাগুলো যদি আমরা মনে না রাখি, তাহলে ভারতীয় সত্য ইতিহাস আমরা খুঁজে পাব না। বৈদিক যুগকে যদি আমরা সত্য বলে মনে করি, তাহলে কিন্তু আমরা সত্য খুঁজে পাব না। কারণ অঙ্ক ভুল ডাটা দিয়ে শুরু হলে কখনো সঠিক উত্তর আসে না। তাই বৈদিক যুগের প্রথম কথা হলো, সংস্কৃত ভাষা তখনও ছিল না, আর বহিরাগত ইউরেশিয়ানরা তেমন শিক্ষিত ছিল না। আমরা ইতিহাসে পড়েছি, একটি অসভ্য বর্বর জাতি ভারতে ঢুকে ভারতীয় সভ্যতা ধ্বংস করেছে, এবং তারাই ভারতীয় সভ্যতা পতন করেছে। কিন্তু সম্ভব নয়। এবং সেটা যে আরো সত্য, উৎখননে কিন্তু এই বৈদিক সভ্যতার কোনো চিহ্ন পাওয়া যায়নি। অনেকে বলেন যে যেহেতু গ্রাম্য সভ্যতা, তাই তার কোনো কিছু পাওয়া যায়নি, মাটিতে মিলিয়ে গেছে। কিন্তু আমরা জানি তারও অনেক আগে মেহেরগড় সভ্যতা, তার নিদর্শন কিন্তু পাওয়া গেছে। তাহলে কোন সে গ্রামীণ সভ্যতা, যেই সভ্যতায় এত সব ইতিহাস, সাহিত্য, বেদ, বেদান্ত প্রভৃতি লেখা যায়? সুতরাং যেহেতু উৎখননে এর কোনো নিদর্শন পাওয়া যায়নি, সংস্কৃত ভাষা তখন ছিল না, তাই এটাকে পরবর্তীকালে যখন এই তথাকথিত আর্য বা ভারতীয় বিভীষণ বামুনেরা যখন মানসিক নিয়ন্ত্রণের জায়গায় আসে, তখন থেকেই এই সমস্ত তারা প্রক্ষিপ্ত করেছে। এবং যার শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে সূচনা হয়েছিল, কিন্তু সে মত প্রতিষ্ঠা পেয়েছে খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে, করেছেন কেরালার শঙ্করাচার্য। তাকে আদি শঙ্করাচার্য বললেও কিন্তু ইতিহাস ঘাটতে দেখা যাবে তিনি আদি শঙ্করাচার্য নয়, তার আগেই শঙ্করাচার্যরা ছিল 4টি মঠে, এবং সেই মঠগুলি ছিল বৌদ্ধ মঠ। এরা যে আমাদের, আমি বলেছি যে বৌদ্ধ ভারতকেই তারা হিন্দু ভারত করেছে। বৌদ্ধ শরণার্থীকাল থেকে চলে আসা বৌদ্ধ ধর্মকে তারা হিন্দু ধর্মের শাখা বলে প্রচার করেছে। দীনেশচন্দ্র সেন তার বৃহৎবঙ্গ 2 খণ্ডে প্রকাশিত বইয়ে অনেক কথা বলেছেন। তার মধ্যে একটি কথা হল যে মুসলিম পিরিয়ড শুরু না হলে বাংলা ভাষার অস্তিত্ব থাকত না। তিনি আরেকটি কথা বলেছেন, সেটা হল হিন্দুরা বুদ্ধ ধর্ম শুধু নষ্ট করিয়া ছাড়েন নাই, তাহারা 2 হাতে বৌদ্ধ ভাণ্ডার লুণ্ঠন করিয়া সমস্ত লুণ্ঠিত দ্রব্যের উপর নিজ নিজ নামাঙ্কের ছাপ দিয়া উহা সর্বতভাবে নিজস্ব করিয়াছেন। তাহলে আমার কথার সঙ্গে মিলছে যে বৌদ্ধদের সৃষ্টি তারা নিজেদের সৃষ্টি বলে চালাচ্ছে। তাই আমরা দেখি জবদ্বীপ, সুমাত্রা, মালয়েশিয়ায় যে হিন্দু সাম্রাজ্য ছিল সে কথা, এবং এখনো চলছে, সে কথাই তারা বলতে চায়। অথচ ভারতবর্ষের ইতিহাস প্রাগৈতিহাসিক
প্রাগৈতিহাসিক কাল থেকে আদি মধ্যযুগ লিখেছেন গৌরী শঙ্কর দে এবং শুভ্রদীপ দে। প্রথম সংস্করণে 126 পাতায় দেখুন লিখেছেন, দেবপালের নালন্দা তাম্র শাসন থেকে পাল সাম্রাজ্যের সঙ্গে জবদ্বীপ, সুমাত্রা ও মালয়েশিয়ার শৈলেন্দ্র বংশীয় বৌদ্ধ রাজগণের মৈত্রীর কথা জানা যায়। তাহলে সেখানে কারা রাজত্ব করতেন? শৈলেন্দ্র বংশীয় বৌদ্ধ রাজাগণ রাজত্ব করতেন। কিন্তু মনুবাদীরা সেই বৌদ্ধ রাজাগণকে হিন্দু রাজা বলে চালাচ্ছেন। একটু ভালো করে ইতিহাস পড়লেই এগুলো বুঝতে পারবেন। তাই বন্ধুগণ, এই যে দীনেশচন্দ্র সেনের লেখা নিজ নিজ নামাঙ্কের ছাপ দিয়া উহা সর্বতভাবে নিজস্ব করিয়াছেন, এটি 100% সঠিক কথা। তাই আজকে হিন্দু ধর্মের জাতপাত যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ এই ধর্ম মানুষের, ভারতবাসীর মঙ্গলে আসবে না। বাবা সাহেব আরজি রেখেছিলেন যে তোমরা যেগুলোকে ধর্মশাস্ত্র বা ধর্মগ্রন্থ বলছো সেগুলো মোটেই ধর্মগ্রন্থ নয়, কারণ ওগুলো সব গণতন্ত্রের বিরোধী। এসো আমরা একটি ধর্মগ্রন্থ আমাদের সংবিধানের সঙ্গে মিলিয়ে সবাই বসে একটা ধর্মগ্রন্থ তৈরি করি। প্রয়োজন নাই এই পুরোহিতের, তবু যদি প্রয়োজন মনে করি তাহলে এই সমস্ত ধর্মগ্রন্থ দিয়ে একটি পাঠ্যক্রম তৈরি করে দেব। তাতে যারা পাশ করবে তারাই লাইসেন্স পাবে এই সমস্ত কাজকর্মগুলো করার জন্য, এবং সরকারি রেটে তারা থাকবে। সেই বাবা সাহেবের সেই আর্জি কিন্তু ব্রাহ্মণ্যবাদী বা মনুবাদীরা মানেনি। যদি মানত তাহলে ভারতের ইতিহাস আলাদা হয়ে যেত। তাহলে এই যে বিভেদপন্থী মত জন্মসূত্রেই মানুষের সবকিছু চিহ্নিত হয়ে যায়, এবং সারা জীবন তাদের যে এই বোঝা, ক্ষুদ্র অতিক্ষুদ্রদের যে বোঝা বয়ে বেড়াতে হয়, সেটা একটি গণতান্ত্রিক দেশে কাম্য নয়। কারণ গণতান্ত্রিক দেশে প্রতিটি নাগরিক দেশের মালিক। আজকে সেই দেশের মালিকেরা না খেয়ে মরছে, অপুষ্টিতে ভুগে মরছে, তাদের ছেলেমেয়েরা শিক্ষিত হওয়ার সুযোগ পাচ্ছে না। এই অবস্থা চলতে পারে না। যদি এই অবস্থা চলে তাহলে ভারতের উন্নয়ন কখনো সম্ভব হবে না। সংখ্যাগরিষ্ঠ মানুষ যেখানে বঞ্চিত, অত্যাচারিত, নিপীড়িত, সেই দেশ কখনো উন্নত হতে পারে না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আমার কথাগুলো যদি আপনাদের মনে হয় ঠিক বলছি না, তাহলে আমার সঙ্গে কথা বলবেন। আপনার তর্ক যদি এর থেকে বেটার কিছু থাকে, সত্য বলে মনে হয়, তাহলে আমরা নিশ্চয়ই মেনে নেব। কিন্তু আর যদি মনে করেন আমি যা বলছি সত্য বলছি, মূল নিবাসী ভারতবাসীর কাছে আমার নিবেদন, আমার ভিডিওটি শেয়ার করুন। এই সমস্ত কথাগুলো সারা ভারতের মূল নিবাসী সমাজের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। যদি যাওয়া যায় তাহলে হয়তো তারা বুঝতে পারবে তারা ষড়যন্ত্রের শিকার। এই ষড়যন্ত্র থেকে বেরোতে হলে সত্য ইতিহাসের সন্ধান আমাদের পেতে হবে। এই বলে আজকে শেষ করছি। আমার ফোন নাম্বার 8777274632। কথা বলবেন,
কোনো ব্যাপারে যদি সন্দেহ হয় আমার সঙ্গে কথা বলবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, ভালো থাকবেন।